উজান থেকে নেমে আসা ঢলে তিস্তা নদীর পানি দ্রুত বাড়তে শুরু করেছে। বৃহস্পতিবার থেকে পরবর্তী ২৪ ঘন্টায় তিস্তার পানি বিপদসীমায় পৌঁছে নদী সংলগ্ন কুড়িগ্রাম জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়েছে, তিস্তা, ধরলা ও দুধকুমার নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে। আগামী ২ দিন এই নদীগুলোর পানি সমতল বৃদ্ধি পেতে পারে। এদিকে নোয়াখালীতে টানা ভারী বর্ষণের ফলে পানিবন্দী হয়ে পড়েছে ৪১,৮৪০টি পরিবার। জেলায় মোট ৪৬৬টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ২,০৩,১০০ মানুষ। বিধ্বস্ত হয়েছে ৪০ ঘরবাড়ি। খাগড়াছড়ির দীঘি নালা উপজেলার মেরুং ইউনিয়নের কয়েকটি গ্রাম টানা বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যার পানিতে তলিয়ে আছে। মাইনী নদীর পানি হঠাৎ বৃদ্ধি পাওয়ায় আশপাশের গ্রামগুলো এখনও প্লাবিত অবস্থায় রয়েছে। বন্যার কারণে দীঘিনালা লংগদু সড়কে স্ট্রিস ব্রিজ এলাকায় সড়ক তলিয়ে যাওয়ায় গত ২ দিন ধরে রাঙামাটির লংদুর সাথে দীঘিনালায় সড়ক যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফেনীতে আকস্মিক বন্যার পানি কিছুটা কমতে শুরু করেছে। ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ভাঙনে একের পর এক প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। বৃহস্পতিবার পরশুরামে বন্যার পানি কমে আসলেও ছাগলনাইয়া ফেনী সদর উপজেলায় বন্যার পানি বাড়তে শুরু করেছে। ফুলগাজী উপজেলায় বন্যা পরিস্থিতিতে তেমন কোনো পরিবর্তন আসেনি। পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ার সাথে পরশুরামের বিভিন্ন এলাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ দৃশ্যমান হতে শুরু করেছে। ফেনী আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, গত ২৪ ঘন্টায় ফেনীতে ৫০.৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ফেনী জেলা সাইফুল ইসলাম বলেন, ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া ও ফেনী সদর উপজেলার একাংশ ইতিমধ্যে প্লাবিত হয়েছে। বন্যা কবলিত এলাকার মানুষকে প্রশাসন ও স্বেচ্ছাসেবকরা আশ্রয় কেন্দ্রে পৌঁছে দিতে কাজ করছে। এদিকে বন্যার পানিতে প্লাবিত ফেনীর ফুলগাজী ও পরশুরামের দুর্গম এলাকায় ইঞ্জিন চালিত নৌকায় করে ঘুরে ঘুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন পুলিশ সুপার হাবিবুর রহমান। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কয়েকদিন ধরে যমুনা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সিরাজগঞ্জের চৌহালি ও বেলকুচি উপজেলা নদ নদী সহ নিম্নাঞ্চলে প্লাবিত হয়েছে। ঘোরজান, মুরাদপুর, এনায়েতপুর এলাকায় যমুনা নদীতে তীব্র স্রোতের কারণে ভাঙন শুরু হয়। এতে শত শত বাড়ি নদীতে বিলীন হয়ে গেছে। হুমকির মুখে পড়েছে বহু বসতবাড়ি, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান। এদিকে গত ২৪ ঘন্টায় যমুনা নদীর পানি সিরাজগঞ্জ শহর রক্ষাবাদ পয়েন্টে ৯ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে ১৭২ সেন্টিমিটার বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। দেশের ৪টি অঞ্চলে ঝড় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এসব এলাকার নদী বন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। শুক্রবার দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেয়া আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি ও বজ্র সহ বৃষ্টি হতে পারে। এসব এলাকা নদী বন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, দেশে বৃহস্পতিবার থেকে বৃষ্টিপাত কমেছে। বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ ৮৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে লক্ষ্মীপুরে। আগামী রোববার থেকে ফের বৃষ্টি বাড়তে পারে। দর্শক, এই মুহূর্তে দেশের দক্ষিণাঞ্চলে আবহাওয়া পরিস্থিতি জানাতে ভোলা থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি আরিফ হোসেন লিটন। লিটন, আবহাওয়া পরিস্থিতি কেমন এখন? বৃষ্টিপাতের পরিমাণ কি কমেছে? আর নদী বন্দরগুলোর জন্য স্থানীয় কোনো সতর্কবার্তা আছে কি, জানাবেন আমাদের। সাবিনা, টানা ২ সপ্তাহ ধরে আবহাওয়া বিরাজ করার কারণেই কিন্তু দিনভর যে ভারী বর্ষণ হয়েছে, ভারী বর্ষণের ফলে কিন্তু উপকূলীয় জেলার যে নিচু অঞ্চলগুলি ছিল, অর্থাৎ চরপেশনের চরপাতিল, চরপিয়াজ সহ মনপুরার যে নিম্ন অঞ্চলগুলি ছিল, এই অতি জোয়ারের ফলে কিন্তু এবং সাথে সাথে ভারী বর্ষণের পরে কিন্তু নিম্ন অঞ্চলগুলি
গতকাল সারা রাত তো ভারী বর্ষণের ফলে আজ সকালবেলা রৌদ্র উজ্জ্বল একটু আবহাওয়া বিরাজ করছে। মেঘ ভেঙে কখনো রৌদ্র উঠে এবং কখনো আবার কিন্তু আকাশ অন্ধকার হয়ে যায়, যার ফলে কিন্তু এখন কিন্তু একটু রৌদ্র উজ্জ্বল আবহাওয়াতে টানা 2 সপ্তাহ পরে ভোলার যে উপকূলীয় জেলার যে শহরের মানুষের মনে একটু স্বস্তি ফিরেছে এবং যে সমস্ত উঁচু অঞ্চলে পানি উঠেছিল নিম্ন অঞ্চলগুলিতে ওই পানিগুলি কিন্তু অনেকটা নেমে গিয়েছে বলে আমি সকালবেলা যেমনটি জানতে পেরেছি। এছাড়াও ভোলার যে অভ্যন্তরীণ নৌরূপ ছিল, সমস্ত নৌরূপগুলিতে যে লঞ্চ চলাচল যে বন্ধ ছিল সেই লঞ্চ চলাচল কিন্তু গতকাল থেকেই স্বাভাবিক হয়েছে। সব নৌরুটে কিন্তু লঞ্চ স্বাভাবিকভাবে চলাফেরা করছে। সকালবেলা আমার সাথে আবহাওয়া অধিদপ্তর সাথে কথা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর আমাকে এমনটা জানিয়েছেন যে গত 24 ঘন্টায় 29 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়াও আবহাওয়া অফিস বলছেন যে বৃষ্টি হবে না এমনটা কিন্তু আবহাওয়া অফিস বলেন না। আবহাওয়া বলছেন যে আস্তে আস্তে কিন্তু পর্যায়ক্রমে কিন্তু বৃষ্টি অনেকটাই কিন্তু নেমে যাবে বলে আবহাওয়া অফিস কিন্তু আমাকে এমনটা জানিয়েছিলেন। তো বলা যায় যে 14 দিনের যে বৃষ্টিপাত হয়েছিল এখন মেঘ কেটে যাওয়ায় বৃষ্টি কিছুটা কমে যাওয়ায় মানুষের মনে একটু স্বস্তি ফিরেছে, জীবনযাত্রার মান স্বাভাবিক হয়ে আসছে বলে যেমনটি দেখা যাচ্ছে। তো এই ছিল ভোলা থেকে আমার গৌরী আবহাওয়া নিয়ে সর্বশেষ খবর। সাবিনা, আপনাকে ধন্যবাদ। ভোলা থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের প্রতিনিধি লিটন। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে 3 দিনের শুল্ক আলোচনার দ্বিতীয় দিনে শেষ হয়েছে। বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন ও মার্কিন বাণিজ্য প্রতিনিধি অ্যাম্বাসেডর জামিসন গ্রিয়ার এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়েছে। বৈঠকে 2 দেশের মধ্যে বাণিজ্য সম্পর্কে প্রায় সব গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হয়েছে। বাংলাদেশ সময় গতকাল রাতে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির কার্যালয়ে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। প্রধান উপদেষ্টা প্রেস উইংয়ের পাঠানো বার্তায় বিষয়টি জানানো হয়েছে। বৈঠকে বাংলাদেশ যুক্তরাষ্ট্র বাণিজ্য শুল্ক ইস্যুগুলো নিয়ে গভীর আলোচনা হয়। উভয় পক্ষ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোতে একসঙ্গে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। উভয় পক্ষই ভাগাভাগি করে লাভবান হওয়ার জন্য একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। আলোচনায় 2 দেশের মধ্যে বাণিজ্য সম্পর্কের প্রায় সব গুরুত্বপূর্ণ দিকে স্পর্শ করা হয়েছে বলে জানা গেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে সংগঠনের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল চীনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছে। বৃহস্পতিবার রাতে চীন সরকারের আমন্ত্রণে দেশটির উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তারা। প্রতিনিধি দলকে বিদায় জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন ঢাকায় চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এ সময় জামায়াতের নেতাদের মধ্যে দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও এহসানুল মাহবুব জুবায়ের সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। 15 জুলাই পর্যন্ত সফরকালে প্রতিনিধি দলটি চীন সরকারের বিভিন্ন উচ্চ পর্যায়ের ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানের সঙ্গে মতবিনিময় করবে। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে 8 সদস্য বিশিষ্ট উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলটি আগামী 15 জুলাই পর্যন্ত চীন সফর করবেন। আমরা এই সফরে বাংলাদেশ এবং চীনের মধ্যে বন্ধুত্বপূর্ণ যে সম্পর্ক আছে এটাকে আরো নতুন একটা মাত্রায় কিভাবে নিয়ে যাওয়া যায় সেই ব্যাপারে আলাপ আলোচনা করব। আমরা মূলত চীন সরকার এবং সিপিসি চীনা কমিউনিস্ট পার্টির দাওয়াতেই যাচ্ছি। আমরা সেখানে আগামীকাল থেকে 15 তারিখ পর্যন্ত অবস্থান করব। 15 তারিখ রাত্রে আমরা আবার বাংলাদেশের উদ্দেশ্যে রওনা করব ইনশাআল্লাহ। During the visit, we will meet our leader of Chinese Communist Party, our government, but also to have extensive discussion with our local officials. We all went to Shanghai and Beijing, the most representative cities of China, and to learn each other and to discuss the way to enhance the cooperation between Chinese Communist Party and the Jamaat Islami. রাজধানীর ধানমন্ডি থেকে জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারাকাতকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত 11:30টার দিকে ধানমন্ডি থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন ডিএমপির যুগ্ম কমিশনার ডিবি দক্ষিণ মোহাম্মদ নাসিরুল ইসলাম। তিনি বলেন, দুদকের একটি মামলার পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে। তাকে দুদকে সোপর্দ করা হবে। দর্শক, শুক্রবার ছুটির দিনের সকালটা রাজধানীর কাঁচাবাজারগুলোতে ভিড় বাড়ে নাগরিকদের।
মালিবাগ রেলগেট বাজারে আছেন সহকর্মী শিমুল খান, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। শিমুল, বাজারে পণ্যের সরবরাহ এবং দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা, জানাবেন আমাদের। সাবরিনা, আপনাকে ধন্যবাদ। আমি রয়েছি রাজধানীর মালিবাগ রেলওয়ে কাঁচা বাজারে। এখানকার যে সবজিগুলো রয়েছে সেই সবজিগুলোর দাম খানিকটা বৃদ্ধি পেয়েছে, সে সাথে মাছের দামও বৃদ্ধি পেয়েছে। আমরা এখানকার ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, আমরা কথা বলে যতটুকু জানতে পেরেছি তারা বলছেন আসলে গত কয়েকদিন থেকে টানা বৃষ্টির কারণে কিন্তু আসলে মাছ সহ অন্যান্য পণ্যের যে দামগুলো রয়েছে সেটি বৃদ্ধি পেয়েছেন। আমরা একটু একজন মাছ ব্যবসায়ীর সাথে কথা বলবো, আমাদেরকে একটু জানাবেন যে মাছগুলোর দাম কি রকম রয়েছে। মাছ একটু মোটামুটি দাম বেশি, বন্যা লেগে পানি বৃষ্টি ঝড় বৃষ্টি তো তার কারণে কিছুটা 20-50 টাকা দিতে বেশি। এই পুঁটি মাছ, ট্যাংরা মাছ, তেলি মাছ, বাইলা মাছ, এই কারণে একটু 20 টাকা 50 টাকা বেশি, মানে পানি একটু বৃষ্টিতে তো ধরতে পারতেছে না, নামতে পারতেছে না। দর্শক শুনছিলেন আসলে যে মাছ রয়েছেন সেই মাছগুলোর দাম বৃদ্ধি রয়েছে, এবং মাছ শুধু মাছই নয়, এখানে যে সবজিগুলো রয়েছে সবজির বাজারগুলোও বৃদ্ধি রয়েছে। আমরা একটু কথা বলার চেষ্টা করব, একজন ব্যবসায়ীর সাথে একটু কথা বলবো, আমাদেরকে একটু জানাবেন আসলে কাঁচা বাজার রয়েছে সেগুলোর দাম কীরকম রয়েছে। যেমন ভাই কাঁচা মাছের দাম বেশি, শসা দাম বেশি, বেগুনের দাম বেশি, তারপরে ভেন্ডি পটল চিচিঙ্গা এগুলো আগের দামে আছে। গত সপ্তাহে এই সপ্তাহে কাঁচা মাছ 1 কেজিতে 200 টাকা বেশি, শসা 1 কেজিতে 20 টাকা বেশি, বেগুন 1 কেজিতে 30 টাকা বেশি, আর পটল ভেন্ডি এগুলো আগের দামে ছিল 60 টাকা 50 টাকা, আরও 60 টাকা 50 টাকা আছে। শুনছিলেন আমরা আসলে দামগুলো বৃদ্ধি পেয়েছে, একটু আমাদেরকে জানাবেন আসলে বাজার দরগুলো কেমন দেখছেন। বাজার দর যেরকম মনে হচ্ছে তাতে এই খুচরা এবং পাইকারি বিক্রেতারা ক্রেতাদের কাছ থেকে ন্যায্য মূল্যের চেয়ে তারা অনেক বেশি টাকা নিচ্ছে। এটা আমি নিজে বাজার করছি এবং আমি আর নিজের এটা উপলব্ধি। কাজেই প্রতিনিয়ত সরকার কর্তৃক যদি বাজার মনিটরিং করা হয় তাহলে এরা এক একজন এক এক দামে এই সমস্ত মালামাল বিক্রি করার সুযোগ এবং সাহস পেত না। কাজেই আপনাদের মাধ্যমে আমি সরকারের কাছে এই অনুরোধ রাখতে চাই, বিশেষ করে শিল্প এবং বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে, যে প্রতিনিয়ত বাজার মনিটরিং করার জন্য এবং ভোক্তা অধিকার পরিষদ যারা আছে তারাও যেন প্রতিনিয়ত বাজার মনিটরিং করে, তাহলে এরা স্বেচ্ছাচারিতা অবলম্বন করে বাজারে দ্রব্যমূল্যের দাম। ধন্যবাদ আপনাকে সাবরিনা। আপনি শুনছিলেন আসলে যারা এখানকার বিক্রেতা রয়েছে, শুধু আসলে এই সবজি ও মাছের বাজার নয়, আমরা যা চালের বাজারগুলো দেখেছি, চালের বাজার প্রত্যেকটি কেজি চালে অর্থাৎ মিনিকেট চালে 3 থেকে 4 টাকা বেড়েছে, এবং 28 সহ অন্যান্য যে চালগুলো রয়েছে সেই চালগুলোতেও দাম বৃদ্ধি রয়েছে। গরুর মাংস কিন্তু একটু স্বস্তি বিরাজ করছে, গরুর মাংস আসলে কেজি থেকে 20 থেকে 40 টাকা কমেছে, এমনটি কিন্তু আমাদেরকে ব্যবসায়ী জানিয়েছেন। শিমুল, আপনাকে ধন্যবাদ। রাজধানী সূত্রাপুর কাগজিটোলা এলাকার একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে বাবা, মা ও 1.5 বছরের একজন সহ 3 সন্তান দগ্ধ হয়েছেন। তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত 1:30টার দিকে এই দুর্ঘটনা ঘটে। জানা গেছে, সূত্রাপুর কাগজিটোলা সাইট চেয়ারম্যানের বাড়ির পাশের একটি 5তলা বাড়ির নিচতলায় ভাড়া থাকে ওই পরিবারটি। রাতে সবাই ঘুমিয়েছিলেন, এমন সময় হঠাৎ করে বাসায় বিস্ফোরণ ঘটে। এতে তারা আগুনে পড়ে যায়। ক্ষয়ক্ষতি হয়েছে বাড়িটির আসবাবপত্র। পরবর্তীতে আশপাশের ভাড়াটিয়ারা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। ধারণা করা হচ্ছে বাসায় গ্যাস লিকেজের কারণে এই বিস্ফোরণ ঘটে থাকতে পারে। দগ্ধ সবার অবস্থায় প্রায় আশঙ্কাজনক। ভরা মৌসুমে ভোলায় মেঘনা ও তেতুলিয়া নদীতে ইলিশের হাহাকার। দিনভর জাল ফেলেও লাভ হচ্ছে না। কখনো দিনের পর দিন অপেক্ষাতেও পাওয়া যাচ্ছে না ইলিশ। নদীতে ইলিশ না পাওয়ায় হতাশ জেলে ও মাছের আড়তদাররা। যদিও সামনের দিনগুলোতে ইলিশের পরিমাণ বাড়বে বলে প্রত্যাশা মৎস্য কর্মকর্তার। প্রতিনিধি আরিফ হোসেন লিটনের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস।
আগামী 4 মাস ইলিশের ভরা মৌসুম হলেও এবার ভোলার মেঘনা ও তেঁতুলিয়ায় জেলেদের জালে কাঙ্ক্ষিত ইলিশের দেখা মিলছে না, তাই হতাশ জেলেরা। ইলিশের পাশাপাশি অন্যান্য মাছের দেখাও তেমন একটা নেই। যা 2-4টি ইলিশ ও অন্যান্য মাছ মিলছে তা বিক্রি করে কোনো রকমে চলছে জেলেদের সংসার। এনজিওর কিস্তি দিতেও হিমশিম অবস্থা তাদের। 2 লাখ 3 লাখ করে দেয় না, অনেক সাবার সব মানুষ না খেয়ে মরতে আছে। 3টা 4টা খাওয়া দেওয়ার পরে 2টা ঝাটকি মাছ পাই, যাও ঘাটে আই দাম দম পাই না। সরকারের দেয়া নিষেধাজ্ঞা মানলেও সরকারি সহযোগিতা থেকে বঞ্চিত হচ্ছেন প্রকৃত জেলেরা। তারা বলছেন অভিযানের সময় পরিবর্তন করে দেয়া হলে নদীতে কাঙ্ক্ষিত ইলিশ ও অন্যান্য মাছের দেখা মিলবে, তাতে দায় দেনা পুষিয়ে নিতে পারবেন তারা। এখন তো ইলিশ পড়েই না, একেবারেই পড়ে না। এই পর্যন্ত এই কটা মাছই পাইছি, মানে মাছ খুবই কম নদীতে। ইলিশের দেখা না পাওয়ায় শুধু জেলেরা নয়, লোকসানের মুখে পড়েছেন ব্যবসায়ীরাও। পুরনো দাদন ফেরতের পরিবর্তে নতুন করে পুঁজি হারানোর শঙ্কার কথা জানায় আড়তদাররা। আমরা যে মনে করেন লক্ষ লক্ষ টাকা দাদন দিছি, কিন্তু আমাদের ঘর গতি খুলে আমরা বয়ে রয়েছি, আমরা কিন্তু অনেক হতাশা। 2-1টা পায়, তাও দাম অনেক বেশি, আমরা কিনতে পারি না। গুড়াগাড়া হারসা কুসা মাছ টাছ কিনা বেশি, তাও অনেক সময় লাভবান হতে পারি না। মৎস্য বিভাগ বলছে বৃষ্টিপাত কম ও নদীর গভীরতা কমে যাওয়া একটি বড় কারণ। তবে পূর্ণিমার ঘুম থেকে ইলিশ ধরা পড়বে জেলেদের জালে। বৃষ্টিপাত কম আছে, মেঘলা আছে আকাশ, বৃষ্টি হচ্ছে, তো এই পূর্ণিমার ঘুম থেকে হয়তো আমাদের জেলেদের জালে ইলিশ ধরা পড়বে, সেই আশা আমরা রাখছি। এবং 2023-24 অর্থ বছরে দেশে ইলিশ আহরণ করা হয়েছিল 5,29,000 মেট্রিক টন। শামস্তা ব্রিজুচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। প্রকৃতির অপার খেয়ালে জন্ম নেয়া নিগৃহীত তৃতীয় লিঙ্গের মানুষ বা হিজড়া সম্প্রদায় করতে চাচ্ছে না আর ভিক্ষাবৃত্তি। একটু কর্মসংস্থানে সামান্য রুটি রুজিতেই খুশি তারা। তাই সরকারের পাশাপাশি এনজিও বা বৃত্তবানদের এগিয়ে আসার দাবি ও এই জনগোষ্ঠীর। আসাদ চৌধুরী ক্যামেরায় এদের না বলা কথাগুলো জানাচ্ছেন পারভেজ রাসেল। ইসলামের মৌলিক বিশ্বাস অনুযায়ী মানুষের জন্ম ও দৈহিক অবয়ব সম্পূর্ণ আল্লাহ দান। আল্লাহ যাকে যেভাবে খুশি সৃষ্টি করেন। দৈহিক পূর্ণতা ও অপূর্ণতা তার ইচ্ছাধীন। পবিত্র কোরআনে সূরা আল ইমরানে বলা হয়েছে, তিনি মাতৃগর্ভে তোমাদের যেমন ইচ্ছে তেমন রূপ দেন। তিনি ছাড়া কোনো ইলাহ নেই, তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়। বিয়ে বাড়িতে নতুন অতিথি বরণ, সন্তান আগমন, গণপরিবহন ও ব্যবসা প্রতিষ্ঠানে নাচ গান বা ভিক্ষাবৃত্তি করে মানবেতর জীবন কাটাচ্ছে হিজড়া বা তৃতীয় লিঙ্গের মানুষ। বরিশালে অর্ধশত হিজড়া সরকারি 2-1 প্রশিক্ষণ বা অনুদান পেলেও রুটি রুজির সন্ধানে হেরে যেতে হয় জীবন যুদ্ধে। দুমুঠো ভাতের জন্য আর ভিক্ষাবৃত্তি না করে তারা চায় এবার স্বাবলম্বী হতে। আমাদের হাত পাতা লাগে কিসের জন্য? পিছে দেওয়াল থেকে গেছে, আমাদের চলা তো লাগবে, খাওয়া তো লাগবে, পড়া তো লাগবে। আমার সাথে কেউ মিশতে চায় না, আমার সাথে কেউ চলতে চায় না, আমাকে বলে আমি হিজড়া। আমি হিজড়া বলে আমি ফ্যামিলিতে ঠাঁই পাই না, আমি হিজড়া বলে আমাকে কেউ বাসা ভাড়া দিতে চায় না। তাদের জীবনমান পরিবর্তনে প্রশিক্ষণের পাশাপাশি আত্মনির্ভর করতে বরিশালে কাজ করছে অ্যাক্সেস টু সাস্টেইনেবল ডেভেলপমেন্ট ফর দ্য হিজড়া কমিউনিটি প্রকল্পের আত্মসাহায্য কর্মসূচি। বরিশালে আত্মসাহায্য একটা এনজিওতে আমাদের হিজড়াদের নিয়ে কাজ করতে আছে, আমরা তাতে একই গর্বিত। এরাই পারবে আগামী দিনের ভবিষ্যৎগুলো চেঞ্জ করতে হিজড়াদের, আর এরাই কাজ করছে হিজড়াদের অধিকারকে নিয়ে। অন্তর্বর্তী সরকার এবার হিজড়া নিয়ে নতুন পদক্ষেপের কথা বলেন সমাজ সেবা। জেলা প্রশাসন আলোচনা করে এবং স্থানীয় চেম্বার অফ কমার্স বা তাদের সাথে আলোচনা করে যে তাদেরকে আমরা এমন কিছু করতে চাই তারা যাতে ভিক্ষাবৃত্তি বন্ধ করছে না, কারণ ভিক্ষাবৃত্তি আমরাও চাই না এবং তারা কোনো হিজড়াই ভিক্ষাবৃত্তি চায় না। এই জনগোষ্ঠীকে কর্মময় করে মূল স্রোতধারায় ফেরাতে কাজ করার কথা বলেন এই উন্নয়ন কর্মী। তাদেরকে সচেতনতামূলক সভা, স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক ক্যাম্পেইন এবং প্রশিক্ষণ কর্মসূচি সহ বিভিন্নভাবে তাদেরকে আমরা ট্রেন্ড আপ করছি। এরাও আমাদের মতোই মানুষ, এদেরও আছে বেঁচে থাকার অধিকার। সরকার, উন্নয়ন সংস্থা আর সমাজের বিত্তবানরা আর একটু সহযোগিতার হাত বাড়ালেই আর ভিক্ষাবৃত্তি নয়, নতুন কর্মসংস্থানে গড়তে পারবে এদের জীবন। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল।
মানিকগঞ্জে জেলখানার বন্দীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে জেল কর্তৃপক্ষ নিয়েছে আত্মশুদ্ধি ও প্রশিক্ষণের সিদ্ধান্ত। প্রশিক্ষণ শেষে জেলে বসেই নারী বন্দীরা সুই সুতায় ফুটিয়ে তুলছে কারুকাজ, তৈরি করছে নকশি কাঁথা। আর পুরুষ বন্দীরা পাট দিয়ে ব্যাগসহ গৃহস্থলীয় কাজে ব্যবহৃত প্রয়োজনীয় নানা দৃষ্টিনন্দন পণ্য তৈরি করছে, যার মাধ্যমে যেমন কাটছে সময় তেমনই কাটছে উপার্জন। আর শারীরিক ও মানসিক সুস্থতায় খেলাধুলায় পারদর্শী হয়ে উঠছে বন্দীরা। প্রতিনিধি আজিজুল হাকিমের রিপোর্ট, জানাচ্ছেন মিফতাক আলী। জেল জীবন মানে চরম হতাশা, অলস সময় পার করা, এমন ধারণা থেকে বের হয়ে বন্দীদের আত্মশুদ্ধি, প্রশিক্ষণ সহ নানা কাজে উৎসাহ প্রদান করে অনন্য উদাহরণ তৈরি করেছে মানিকগঞ্জ কারাগার কর্তৃপক্ষ। প্রশিক্ষণ ছাড়াও রয়েছে মানসিক সুস্থতা বিকাশে খেলাধুলা, গান বাজনা ও লাইব্রেরিতে বই পড়ার সুযোগ। কয়েদিরা তৈরি করছে ব্যাগ, নকশিকাঁথা সহ দৃষ্টিনন্দন সব পণ্য। কারাগারের ভিতরে হাতের কাজ শেখার সুযোগ পাওয়ায় খুশি বন্দি কয়েদিরা। সময় পাস হয় না, তুই জায়গায় কাজটা যদি করতে পারি তাহলে তো আমার সময়টা পাস হয়ে যায়, বাড়ির টেনশন আসে না, তারপর মনটাও ভালো থাকে। ইচ্ছা আছে যে বাড়িতে যাই একটা কাঁথারি করবো, মানে কাঁথা সেলাইবো। ভালো লাগে এই কাজ করতে, সময় যায়। এই কাজটা করলে আমাদের ভালো লাগে, আমাদের সময় করতে। আমি যখন এখান থেকে রিলিজ হয়ে বাইরে যাব তখন এই কাজগুলো করার ইচ্ছা আছে। উৎপাদিত পণ্য বিক্রি হয়ে লভ্যাংশ জমা হচ্ছে বন্দীদের নামে। মুক্তির পর পুঁজি হিসেবে এই অর্থ দিয়ে কর্মসংস্থান তৈরি করে তারা ফিরবে স্বাভাবিক জীবনে। কারাগারকে সংশোধনাগারে পরিণত করে বন্দীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। সাজা প্রাপ্তি শেষ হওয়ার পরে সমাজে গিয়ে ভালো মানুষ হিসেবে জীবনযাপন করতে পারে সেই ধরনের কিছু কার্যক্রম হাতে নিয়েছি। আমাদের কার্যক্রমগুলোর মধ্যে অন্যতম হচ্ছে কম্পিউটার প্রশিক্ষণ, কাঠের কাজের প্রশিক্ষণ এবং মহিলা কয়েদিদের জন্য নকশিকাঁথা এবং অন্যান্য সেলাইয়ের প্রশিক্ষণ প্রদান করা। অপরাধী নয়, বরং অপরাধকে ঘৃণা করতে হবে, এমন স্লোগানকে সামনে রেখে সরকারের এমন উদ্যোগে কারাগারের ভিতরে বন্দী কয়েদিরা মুক্ত জীবনে ফিরবে বলে প্রত্যাশা কর্তৃপক্ষের। মিফতাক আলী, মাই টিভি। কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে দুধকুমার নদীর প্রত্যন্ত চরাঞ্চলে শিক্ষা ও সৌন্দর্যের আলো ছড়াচ্ছে সোনাহাট মহাবিদ্যালয়। নান্দনিক সৌন্দর্যে ভরপুর অপরূপ এ প্রতিষ্ঠানটিতে রয়েছে দরিদ্র ও মেধাবী ছাত্রছাত্রীদের বিনামূল্যে পড়াশোনার সুযোগ। ফলাফলেও রয়েছে ঈর্ষণীয় সাফল্য। উপজেলা ও জেলা পর্যায়ে সব মিলিয়ে সেরা প্রতিষ্ঠানের পুরস্কার জিতেছে অন্তত 10 বার। শিক্ষার আলো ছড়িয়ে গত 2 যুগে পাল্টে দিয়েছে পিছিয়ে পড়া চরাঞ্চলের সামগ্রিক দৃশ্যপট। প্রতিনিধি মাইদুল ইসলাম মুকুলের তথ্যচিত্রে আরো জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। এ যেন মরুভূমিতে গড়ে তোলা এক মরুদ্যান। বিস্তৃত মাঠ, কৃত্রিম ঝর্ণা, সবুজ উদ্যান ও বর্ণিল আলোকসজ্জায় সজ্জিত সোনাহাট ডিগ্রি কলেজের অপরূপ সৌন্দর্য মুগ্ধ করে যে কাউকেই। রাতে এর সৌন্দর্য বাড়ে আরও বহুগুণ, আর তা দেখতেই প্রতিদিন ভিড় করেন দর্শনার্থীরা। শিক্ষা সফর, পিকনিক কিংবা আনন্দ ভ্রমণ করতে আসে দূর দূরান্তের মানুষ। কন্টেন্ট ক্রিয়েটররাও করেন ভিডিও শুটিং। গত 2 যুগ ধরে কুড়িগ্রাম ভুরুঙ্গামারীর সুবিধাবঞ্চিত চরাঞ্চলে এভাবেই আলো ছড়াচ্ছে সোনাহাট ডিগ্রি মহাবিদ্যালয়। আমাদের কলেজের ভিতরে অনেক পরিবেশটা অনেক সুন্দর। এখানে এসে সত্যি এটা মনোমুগ্ধকর একটা পরিবেশ দেখে সত্যি খুবই ভালো লাগছে। আমরা বিকাল করে আসি ফটো উঠতে, তো এই কলেজটা অনেক সুন্দর। শিক্ষার উপযোগী পরিবেশ নিশ্চিত করতে ক্যাম্পাস জুড়ে বসানো হয়েছে মনীষীদের বাণী সংবলিত স্ট্যান্ডবোর্ড। আছে মাল্টিমিডিয়া ক্লাসরুম, লাইব্রেরি, শহীদ মিনার, স্মৃতিস্তম্ভ সহ নানা সুযোগ সুবিধা। নিশ্চিত নিরাপত্তা নিশ্চিত করতে পুরো কলেজটিকে ঘেরা হয়েছে সিসি ক্যামেরায়। এরই মধ্যে রংপুর বিভাগের অন্যতম সুদৃশ্য শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করেছে এমপিওভুক্ত প্রতিষ্ঠানটি। এমন একটি আনন্দ নিকেতনের অংশ হতে পেরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরাও। সত্যি খুব গর্বিত যে আমরা এই প্রতিষ্ঠানটিতে পড়ালেখা করতে পারছি। আমাদের এই অঞ্চলে এমন একটি প্রতিষ্ঠান তৈরি হয়েছে যা আমাদের জন্য অনেক গর্বের। শুধু চোখ ধাঁধানো ক্যাম্পাস নয়, শিক্ষার গুণগত মানের ক্ষেত্রেও শীর্ষে উঠে এসেছে প্রতিষ্ঠানটি। টানা 10 বছর ধরে অবস্থান করছে উপজেলার শীর্ষে, জেলা পর্যায়েও ধরে রেখেছে শীর্ষস্থান। পড়াশোনায় সৃজনশীলতা সৃষ্টি করে এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আমাদের এই সোনাহাট কলেজের যাত্রা শুরু। যে সকল ছাত্রছাত্রী বের হচ্ছে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ে তারা ভর্তি হচ্ছে। উত্তর ধলার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কলেজ, এখানকার রেজাল্টও অনেক ভালো হয়। আমাদের প্রতিষ্ঠানে আরও ভবনের প্রয়োজন, ভবন হলে লেখাপড়ার মান আরও উন্নতি হবে। প্রতিষ্ঠানটির এমন উৎকর্ষতার পেছনে টানা 10 বছর ধরে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রদানের স্বীকৃতিপ্রাপ্ত অধ্যক্ষ বাবুল আক্তার অবশ্য কৃতিত্ব দিলেন অনেককেই। নারীরা যেন সুশিক্ষায় শিক্ষিত হয়, এই ব্রত নিয়ে আমি 1999 সালে এই কলেজটি প্রতিষ্ঠা শুরু করি। 5 বার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছি। আমার কলেজ 4 বার শ্রেষ্ঠ কলেজ নির্বাচিত হয়েছে। আমরা শিক্ষার গুণগত মান বজায় রাখার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি।
আমরা স্বপ্ন দেখি মেধাবী বাংলাদেশ গড়ার। সুবিধা বঞ্চিত পরিবারের মেয়েরা এখানে লেখাপড়া করতেছে এবং তারাই দেখি যে রেজাল্টও তারাই ভালো করে এবং অনেক জায়গায় তারা ছড়িয়ে পড়েছে, ভালো ভালো প্রতিষ্ঠানে তারা জায়গা করে নিয়েছে। কলেজ পরিদর্শনে আসা শিল্প মন্ত্রণালয়ের উপসচিবও করলেন উচ্ছ্বসিত প্রশংসা। শিক্ষার্থীদেরকে উদ্বুদ্ধ করার জন্য যে ধরনের স্থাপনা ছোটোখাটো হোক বাট অনেক ল্যান্ডমার্ক টাইপের, আইকনিক টাইপের, এটা আসলে দৃষ্টান্তের মতো। আর দর্শন এবং গুণ দুটোতেই সোনাহাট ডিগ্রি মহাবিদ্যালয় খুব ভালো করছে এবং আমাদের প্রিন্সিপাল মহোদয় বাবুল আক্তার মহোদয় খুবই নোটেবল কাজ করছেন। উনি ছোট্ট ক্যাম্পাসটাকে এত সুন্দর করে সাজিয়েছেন, যেটা আমাদের সকল শিক্ষা প্রতিষ্ঠানের জন্য অনুপ্রেরণার বিষয়। চরের বাতিঘর খ্যাত সোনাহাট ডিগ্রি মহাবিদ্যালয়ের মতো করে শিক্ষা ও সৌন্দর্যের আলো ছড়াক দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে, এমনটাই প্রত্যাশা সবার। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে প্রতিবেশী ভারতের ত্রিপুরা রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী সহ রাজ্যের বিশিষ্টজনদের জন্য উপহারস্বরূপ ৩০০ কেজি হাড়িভাঙ্গা আম পাঠানো হয়েছে। বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে এই উপহার সামগ্রী ভারতে পাঠানো হয়। কূটনৈতিক সৌহার্দ্য ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নিদর্শন হিসেবে এই উপহার হস্তান্তর করে বাংলাদেশ সরকার। আখাউড়া স্থলবন্দরের শুল্ক বিভাগের দায়িত্বপ্রাপ্ত রাজস্ব কর্মকর্তা জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেছে। তিনি জানান, আমগুলো ৬০টি কার্টুনে করে ৩০০ কেজি আম পাঠানো হয়েছে, আর প্রতিটি কার্টুনে ছিল ৫ কেজি করে সুস্বাদু হাড়িভাঙা আম। এসব আম ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী, বিএসএফ ও কাস্টমস কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। আট দিন বন্ধ থাকার পর আবারও উৎপাদনে ফিরেছে দিনাজপুরে পার্বতীপুরে অবস্থিত দেশের একমাত্র ভূগর্ভস্থ মধ্যপাড়া পাথর খনি। বৃহস্পতিবার খনির ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানি ট্রাস্ট কনসোর্টিয়াম জিটিসির শ্রমিক কর্মচারীরা কাজে যোগদান করলে ৩ শিফটে পাথর উত্তোলন কার্যক্রম পুনরায় স্বাভাবিক হয়। এর আগে ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে শ্রমিকদের দাবি দফা দিয়ে অসন্তোষ দেখা দিলে গেল ২ জুলাই খনির কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য পুরোপুরি বন্ধ ঘোষণা করে জিটিসি। মাদারীপুর ২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খানের মেয়ে ঐশী খানের সম্পদের বিবরণী চেয়ে নোটিশ জারি করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। বৃহস্পতিবার মাদারীপুরের নতুন শহর এলাকার শাহজাহান খানের নিজ বাসভবনে দরজায় নোটিশ টানিয়ে দেয়া হয়। এ সময় থানা পুলিশ, স্থানীয় ব্যক্তিবর্গ সহ মোট ৫ জনের সাক্ষ্য নেয় দুদক। আগামী ২১ কার্যদিবসের মধ্যে সম্পদের বিবরণী দুদকের কার্যালয়ে জমা দিতে চিঠিতে বলা হয়। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় তথ্য জমা না দিলে পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণের কথাও জানান দুদক। দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয়ের একজন শেরপুরের সীমান্তে চোরাই পথে আনা প্রায় ১৯.৫ লাখ টাকার ভারতীয় প্রসাধনী জব্দ করেছে বিজিবি। বৃহস্পতিবার উপজেলার কর্ণজোড়া সীমান্তে এই অভিযান পরিচালনা করে এসব প্রসাধনী জব্দ করা হয়। ময়মনসিংহের ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, কর্ণজোড়া সীমান্তের মারেক পাড়ায় চোরা কারবারিরা অবৈধভাবে ভারতীয় কসমেটিক্স পাচারের চেষ্টা করছে। এমন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে ৬,৪৩২ পিস ভারতীয় পন্ডস ফেস ওয়াশ উদ্ধার করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরা কারবারিরা পালিয়ে যায়। গাইবান্ধার গোবিন্দগঞ্জে অভিযান চালিয়ে ১৮০ পিস নেশা জাতীয় ট্যাবলেট, টাফেন্টাডল ও দেশীয় অস্ত্র, মোবাইল ফোন সহ একজনকে আটক করেছে যৌথ বাহিনী। উপজেলার শিবপুর ইউনিয়নের মালমঞ্চা গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নেশা জাতীয় ট্যাবলেট, টাফেন্টাডল ও দেশীয় অস্ত্র, মোবাইল ফোন সহ একজনকে আটক করা হয়। দিবাগত রাতে গাইবান্ধা সেনা ক্যাম্পের মেজর ইনজামামুল আলমের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। আটককৃত মাদক ব্যবসায়ী বাহাদুর সরকার দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বুলবুল ইসলাম জানান, অভিযুক্ত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে।
যশোরের বাঘারপাড়ায় বৃহস্পতিবার জাতীয় নাগরিক পার্টি এনসিপি সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়েছে। নির্ধারিত সময়ের 40 মিনিট পর সন্ধ্যা 7:10 মিনিটে এনসিপির নেতৃবৃন্দ বাঘারপাড়া উপজেলা সদরে পৌঁছান। উপজেলা চৌরাস্তা মোড়ে এ পথসভা অনুষ্ঠিত হয়। গাড়িবহরে বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা উপস্থিত ছিলেন, কিন্তু মঞ্চে উঠে কেন্দ্রীয় নেতৃবৃন্দের পক্ষে সংক্ষিপ্ত বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হাসনাত আব্দুল্লাহ। আজ যশোর রেল রোড মডেল মসজিদে জুমুয়ার নামাজ শেষে পদযাত্রা নিয়ে শহরের ঈদগাহ ও জজ কোর্ট মোড়ে পথসভায় যোগ দেবেন তারা। বাংলাদেশের খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, অবৈধ নির্বাচনের কারণেই ফ্যাসিবাদ তৈরি হয় এবং চলমান নির্বাচন পদ্ধতির সংস্কার ছাড়া নির্বাচন হলে নতুন করে ফ্যাসিবাদদের জন্ম হবে। বৃহস্পতিবার যশোর জেলা পরিষদ মিলনায়তনে শাপলা চত্বরে গণহত্যা, পিলখানা গণহত্যা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার বিচার ও খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে খেলাফত মজলিস যশোর জেলা শাখা আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চলমান বর্ষায় অতি বৃষ্টির কারণে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা হয়েছে। গতকাল উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান খান। এ সময় রায়পুর সেনা ক্যাম্পের ইনচার্জ লেফটেন্যান্ট মোহাম্মদ আরমান হাবিব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হাই, উপজেলা কৃষি অফিসার মাজিদুল ইসলাম, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা তসলিম উদ্দিন সহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ ও স্থানীয় জন প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। মেহেরপুরের গাংনীতে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান বাস্তবায়নে প্রস্তুতি সভা হয়েছে। বৃহস্পতিবার গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে এ আয়োজন করে উপজেলা প্রশাসন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন। এ সময় আমজাদ হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম সোনা, সহকারী কমিশনার সাদ্দাম হোসেন, উপজেলা কৃষি অফিসার ইমরান হোসেন, প্রাণী সম্পদ কর্মকর্তা মুত্তালিব আলী, গাংনী প্রেস ক্লাবের সভাপতি তৌহিদুল দৌলা রেজা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করেন। প্রায় 2 যুগ পর আদালতের মাধ্যমে টাঙ্গাইলের বেসরকারি উন্নয়ন সংস্থা সোশ্যাল ডেভেলপমেন্ট সংসদ SDS বাংলাদেশের গ্রাহকদের টাকা ফেরত দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার জেলা শিশু একাডেমি মিলনায়তনে 3 শতাধিক গ্রাহকদের মাঝে সঞ্চয় বইয়ের জমানো টাকা ফেরত দেওয়া হয়। প্রায় 2 যুগ আগে হাজার হাজার গ্রাহকের কোটি কোটি টাকা জমা নিয়ে বন্ধ হয়ে যায় SDS। এতে SDS এর জমি বিক্রি করে আদালতের মাধ্যমে গ্রাহকদের জমানো টাকা ফেরত দেওয়া হচ্ছে। টাকা বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক ইয়াসির আরাফাত, টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীর আহমেদ, জেলা সরকারি কৌশলী শফিকুল ইসলাম রিপন উপস্থিত ছিলেন। গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রস্তাবিত ইপিজেড বাস্তবায়নের দাবিতে প্রায় 2 ঘণ্টা ব্যাপী ঢাকা রংপুর মহাসড়ক অবরোধ করে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সাঁওতাল আদিবাসী ও সর্বস্তরের বাঙালি জনতা। বৃহস্পতিবার পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে উপজেলা পরিষদ চত্বরে এই কর্মসূচি করে তারা। পরে সেখান থেকে মিছিল দিয়ে মহাসড়ক অবরোধ করে। এ সময় ইপিজেড বাস্তবায়নের পক্ষে বক্তব্য রাখেন MA মতিন মোল্লা, জাহাঙ্গীর আলম W, ডাক্তার শুভ, আকরাম হোসেন রাজু, মাকসুদ। খবর পেয়ে জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ ঘটনাস্থলে এসে আশ্বাস দিলে বিক্ষোভকারীরা অবরোধ প্রত্যাহার করলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। চট্টগ্রামে রসায়ন শিক্ষাকে জনপ্রিয় করতে ও মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা জানাতে ব্যতিক্রমধর্মী এক আয়োজনে অনুষ্ঠিত হলো কেমিস্ট্রি স্টার HSC 2026। এই আয়োজনে শিক্ষার্থীদের সঙ্গে তাদের অভিভাবকরাও অংশ নেন। প্রধান অতিথি ছিলেন চুয়েটের রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডক্টর রেজাউল করিম ও অধ্যাপক
জাহিদুল ইসলাম। 1000 শিক্ষার্থীর অংশগ্রহণে নেওয়া হয় কেমিস্ট্রি স্টার এক্সাম। এতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীরা যথাক্রমে ল্যাপটপ, ট্যাব ও অ্যান্ড্রয়েড ফোন পুরস্কার পান। এছাড়া সর্বোচ্চ নাম্বারপ্রাপ্ত 100 শিক্ষার্থীকে ক্রেস্ট ও সনদ এবং মোট 6 লাখ টাকার শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।